আমার মনে হয় যে এইটা করতে পারলে অ্যাটলিস্ট নিজের প্যাশন ঠিক রেখে রেজাল্ট ভালো করা সম্ভব। অবশ্যই অনেকেই করেছে, আমাদের ব্যাচে আছে, অন্যান্য ব্যাচেও আছে ইনশাল্লাহ। পরীক্ষার হলে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে আমরা পড়তে বসি, আর পরীক্ষার দিন সকাল পর্যন্ত আমাদের অনেকগুলো স্লাইড এমন থাকে, অনেকগুলো চ্যাপ্টার থাকে যেগুলো আমরা টাচও করতে পারি না। রিভিশন দেওয়া তো অনেক দূরের কথা। আমি আমার যেই অভ্যাসটা চেঞ্জ করেছি, যদি সেটা বলি, আমি হচ্ছে আগে একদমই প্রিভিয়াস কোয়েশ্চেন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে এটা সলভ করা উচিত। আমার কাছে মনে হতো যে স্লাইড আছে, আমার হাতে শিট আছে বা আমার লেকচার নোট আছে, আমি এটা পড়লেই এনাফ, বাট ইটস নট এনাফ। প্রিভিয়াস কোয়েশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট আমি বলবো। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম এগুলো আমার রিয়েলাইজ করতে এই 4টা সেমিস্টার আমার পার হয়ে গেছে। তারপরে গিয়ে আমি কিছুটা রিয়েলাইজ করতে পেরেছি, এবং অবশ্যই 1/0 22 সালে আসার পর থেকে আমাদের অনেকেই হেল্প হয়েছে, বাট তার আগে পর্যন্ত আমাদের অনেক স্ট্রাগল করতে হতো। আমাদের সিলেবাস জানতাম না, আমরা ক্রেডিট সম্পর্কে জানতাম না, কোর্স ক্রেডিটগুলো জানতাম না, এগুলোতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আচ্ছা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের মূল সেশনের আমাদের যে আজকের প্রধান আকর্ষণ সেই দিকে আমরা মুভ করতে যাচ্ছি। এই পর্যায়ে আমরা আফরিন হায়াত আপুর সাথে তার হাউ টু অ্যাচিভ এ ম্যাক্সিমাম সিজিপিএ উইথ এ মিনিমাম এফোর্ট, এই সেশনটা এবার আমরা কন্ডাক্ট করতে যাচ্ছি। আমরা একটু পরেই আপুকে ডেকে নেব মঞ্চে, এবং আপনাদের সবাইকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আফরিন হায়াত। আমি এই ডিপার্টমেন্টেরই 6 ব্যাচের স্টুডেন্ট। আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, বাট ইটস এ গ্রেট অনার টু বি হিয়ার, অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক নাইম, ওবায়দুল হাসান নাইম। হি ইজ আ গ্রেট কন্ট্রিবিউটার। আমরা আমাদের আজকের এই সেশনটা শুরু করছি এখন। এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। যদিও এখানে মিনিমাল স্ট্রেস যেটা বলা হয়েছে, এটার মানে এটা না যে আমাদের হার্ডওয়ার্ক করতে হবে না, আমাদের এখানে কোনো স্ট্রেসই নিতে হবে না, বরং আমাদেরকে কতটা স্ট্র্যাটেজিক এবং অপটিমাল ওয়েতে আমরা যদি স্ট্রেস বা আমাদের চ্যালেঞ্জগুলোকে হ্যান্ডেল করি, তাহলে আমরা কীভাবে আমাদের সিজিপিএটাকে একটু হাই করতে পারবো, একটু ভালোর দিকে নিতে পারবো, সেটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন। তো আমাদের প্রথমেই জানতে হবে আমাদের সিস্টেমটা সম্পর্কে। তো আমাদের সিস্টেমের মধ্যে আমি যেটা নিজে পার্সোনালি বিলিভ করি যে প্রত্যেক দিন রেগুলারলি ক্লাসে অ্যাক্টিভলি অ্যাটেন্ড করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার লাইফে এই ডিপার্টমেন্টে আসার পর থেকে মনে হয় সর্বসাকুল্যে 3 থেকে 4 দিন আমার মিস গেছে, ক্লাস মিস গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম। তাছাড়া আমি নিজে কখনো পার্সোনালি প্রেফার করি না যে কেউ ইন্টেনশনালি ক্লাস মিস করুক। সেক্ষেত্রে যেটা হয় যে একদম ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো টিচাররা ক্লাসে অনেক কিছু বলে দেন লেকচারের টাইমে, যে এটা পড়তে হবে বা এই স্লাইড তোমরা স্কিপ করো, এই টপিক তোমরা স্কিপ করো। এই ইনফরমেশনগুলো আমাদের হাতে আসে না আর কি। তো এজন্য আমি বলবো অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করা। আর আমাদের কোর্সের ক্রেডিট সম্পর্কে এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা উচিত, যেটা আমাদের সময়তে প্রথম দিকে অনেকটা কঠিন ছিল। আমাদের হাতে হয়তো একাডেমিক সিলেবাসটা আসতো না, এবং আমরা অনেক কিছুই জানতাম না, আমাদের ক্রেডিট সম্পর্কে ধারণা অনেক কম ছিল। তবে এখন 1/0 আসার কারণে এটা অনেক সহজ হয়ে গেছে। আমরা আমাদের যার সেমিস্টারের শেষে সেই সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের কোনটাতে কত ক্রেডিট, কোনটার সিলেবাস কেমন, এটা সম্পর্কে আমাদের একটা ওভারঅল অনেক ভালো আইডিয়া হয়, যেটা অনেক হেল্পফুল অবশ্যই। আর যেই সাবজেক্টগুলোতে আমাদের ক্রেডিট একটু হাই, সেগুলোতে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত। কারণ আমরা যদি হ্যাঁ ঠিক আছে, কিছু আমাদের ল্যাব থাকে, তারপরে ইন্টারনাল কিছু আমাদের এক্সাম থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, তো প্রেজেন্টেশন থাকে, ওই জিনিসগুলোতে আমাদের অবশ্যই ফোকাস করা উচিত। তবে হ্যাঁ, যেই সাবজেক্টগুলোতে আমাদের ক্রেডিট একটু বেশি, সেগুলোতে একটু বেশি এফোর্ট দেওয়া, কারণ কোর্সগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকে, এবং ওইগুলোতে আমাদের টিচাররা অনেক কনসার্ন থাকেন ওই কোর্সগুলো নিয়ে। তো আমাদের ওটা একটু মাথায় রাখতে হবে। আর যেটা বলছিলাম, আমাদের ইন্টারনাল যে মার্কটা, এটাতে আমাদের একটু ফোকাস করতে হবে, কারণ ইন্টারনাল মার্ক যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইন্টারনাল মার্ক যদি আপ টু 35 না হয়, বিলো 35 থাকলে ইটস কোয়াইট ডিফিকাল্ট টু গেট A+।
মার্কস, এটা ফর শিওর। তো হ্যাঁ, ইন্টারনালের এই বিষয়গুলোতে আমাদেরকে একটু ফোকাস করতে হবে। মানে একেবারে যে কালকে আমি যা পারি তাই লিখে দিব, দেখা যাবে কি হবে, এই ক্ষেত্রে রেজাল্টটা আমাদের কি হয় যে ছোট ছোট বিষয়গুলোতে আমাদের মার্কসগুলো অনেক কমে যায়। তো আলটিমেটলি ফাইনাল এক্সামে গিয়ে আমাদের রেজাল্টটাকে তখন আপগ্রেড করা একটু টাফ হয়। এখন আমাদের কিভাবে পড়াশোনাটা মেনটেন করলে আমরা কিছুটা ভালো আউটপুট পাবো। তো প্রথমেই সেটা হচ্ছে যে এর আগেও বললাম যে টিচাররা ক্লাসে যখন পড়ান তখন অবশ্যই কিছু কিছু টপিকের উপরে টিচাররা অনেক বেশি ফোকাস করেন। যেমন আমি যদি আমাদের মঞ্জুর স্যারের একটা কোর্সের কথা বলি, উনি প্রায় পিজিএন হোলের একটা হচ্ছে এক্সাম্পল দিতেন। তো পরীক্ষাতে কিন্তু উনি ওটা দিয়েছিলেন। তারপরে আমাদের ইরফান স্যার ছিলেন, উনি হিপ শট প্রচুর পছন্দ করতেন, আমাদের ক্লাসে প্রচুর এটা নিয়ে ডিসকাশন করতেন। পরীক্ষাতেও কিন্তু হিপ শট দিয়ে উনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। তো এগুলো যদি আমরা ক্লাসে অ্যাটেন্টিভলি মানে অ্যাটেন্ড না করি বা এগুলো সম্পর্কে আমাদের আইডিয়াই না থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে তখন আমাদের জন্য এটা টাফ হয়ে যায় সেই বিষয়টাকে সুন্দরভাবে খাতায় রিপ্রেজেন্ট করা। তো আর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোকে একটু প্র্যাকটিস করা। হয়তো হুবহু প্রশ্ন কমন আসবে না, কিন্তু একটা টপিকের উপরে কি কি প্রশ্ন হতে পারে এই সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, টোটালি ধারণা না থাকে, তাহলে শুধু বেসিক স্লাইড বা বই থেকে টপিকটা পড়ে গিয়ে আমি কখনোই সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না পরীক্ষার খাতায়। আরেকটা সেটা হচ্ছে যে আমাদের সবার যেটা মানে মোস্ট একটা কি বলে হ্যাসেল, সেটা হচ্ছে যে আমাদের পড়াগুলো আমরা কিভাবে, বিশেষ করে এআই আসার আগে আমাদের এটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা কিভাবে এই কন্টেন্টটা বুঝবো, মানে একটু ডিপলি আমরা বুঝবো। কারণ আমাদের কাছে কিছু স্লাইড থাকে, স্লাইডে জাস্ট ডেফিনেশন থাকে, কিছু এক্সাম্পল থাকে বা কিছু ম্যাথ প্রবলেমস থাকে যেগুলোর কোনো সলিউশন আমরা জানি না, যেগুলো কিভাবে বুঝতে হবে, কিভাবে পড়তে হবে আমরা জানি না। আমরা হয়তো ইউটিউবে একটু ঘাটলে সেই সম্পর্কে জানতে পারি, বাট এই জিনিসগুলো আমাদের কাছে তখন অ্যাভেলেবল ছিল না। ইউটিউব ছিল কিন্তু এআইটা তখন এত অ্যাভেলেবল ছিল না। তো এখন তুমি করে বলছি, এখন তোমাদের ক্ষেত্রে বেশ ইজি হয়ে গেছে। তোমরা একটু চেষ্টা করবা যে বইয়ের পাশাপাশি স্লাইডের পাশাপাশি যদি কন্টেন্টটার বেসিকটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারি, আলটিমেটলি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এরপর আই বিলিভ ইন মাই নোটস। হ্যাঁ, আমি সবার অবশ্যই 1/0-তে অনেকে অনেক অভিজ্ঞ, অনেকে অনেক কষ্ট করে অনেক অথেন্টিক সলিউশন বের করে। তবে সেই টপিকটাকে আমি পরীক্ষার আগে বোঝার জন্য আমার নিজের নোটটা থাকা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আরেকজন নোট করেছেন, তিনি তার বুঝ অনুযায়ী, তিনি তার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী নোট করেছেন। আমি হয়তো নোট করলে যেই পয়েন্টগুলোকে হাইলাইট করতাম উনি হয়তো সেগুলো করেননি, যার কারণে পরীক্ষার সময় গিয়ে আমাদের লাস্ট টাইমে রিভাইজ করা বা ওটা ব্রেনে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। সো এই জন্য আমি বলবো হ্যাঁ, অন্যদের হেল্প নাও, অন্যদের থেকে রিসোর্সগুলো নাও, বাট নিজের একটা নোট থাকা উচিত, যেটা থেকে অন্তত আমি নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে মানে নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ওই ক্ষেত্রে আরেকটু বেটার হয়। আর যেটা গ্রুপ স্টাডি অথবা হচ্ছে শেয়ারিং আন্ডারস্ট্যান্ডিংস, এটা অনেক হেল্পফুল। আমি বিশেষত আমার রুমমেট সুমাইয়া মিমের কথা এখানে বলতেই হয়, কারণ আমরা মানে প্রচুর এই জিনিসটাকে প্র্যাকটিস করতাম যে ও হয়তো একটা টপিক পড়েছে, আমি হয়তো একটা টপিক পড়েছি, আমরা তারপরে কোলাবোরেশন করে আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করতাম যে হ্যাঁ এটা এই সম্পর্কে এখানে এইভাবে বলা হয়েছে, আমি হয়তো আমারটা ওকে বলতাম, তারপরে নোটস শেয়ার করতাম। তো এটা আমাদের সবার ক্ষেত্রেই থাকাটা ইম্পর্টেন্ট। এরপর আসি যে আমাদের এক একজনের এক এক রকম প্যাশন থাকে। অনেকেই নিজেদের স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি ফোকাস থাকেন, অনেকেই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, অনেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পছন্দ করেন। আবার অনেকের প্রয়োজনীয়তার খাতিরে বা শখের খাতিরে টিউশনিও করতে হয়। তো এটার পাশাপাশি পড়াশোনাটাকে মেনটেন করাটা অনেকটাই টাফ, যেহেতু আমাদের প্রচুর ক্লাসের প্রেশার থাকে, ল্যাবের প্রেশার থাকে,
অনেক অনেক প্রেশার থাকে। এই ক্ষেত্রে আমরা 1/0 যে অর্গানাইজড রিসোর্সগুলো আছে সেগুলো তো অবশ্যই ইউজ করব। তবে হ্যাঁ, সেগুলো জাস্ট পরীক্ষার আগের রাতে যদি আমি নিয়ে বসি তাহলে আমার মাথা মানে মনে হবে কি সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার জাস্ট ব্রেন হ্যাং আউট হয়ে গেছে, মানে হ্যাং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি মনে করি যে অ্যাটলিস্ট পরীক্ষার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যদি কিছুটা সময় বের করা যায় যে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সেটার কমপ্লেক্সিটি কতটা এটা বুঝে আমার ওই সাবজেক্টটা বেশি কমপ্লেক্স লাগে, আমি ওই টপিক মানে ওই সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাটলিস্ট আমি একটু গুছিয়ে রাখি, যাতে পরীক্ষার আগে পড়তে বসলে আমার কাছে মনে না হয় সব কিছু এলোমেলো, আমি চোখে এখন সর্ষে ফুল দেখছি, এরকমটা যাতে না হয়। তো আমার মনে হয় যে এইটা করতে পারলে অ্যাটলিস্ট নিজের প্যাশন ঠিক রেখে রেজাল্ট ভালো করা সম্ভব। অবশ্যই অনেকেই করেছে, আমাদের ব্যাচে আছে, অন্যান্য ব্যাচেও আছে ইনশাল্লাহ, আশা করি। আর যেটা অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে যে এত স্ট্রেস নিতে গিয়ে কখনোই আমাদের মেন্টাল হেলথটাকে আমাদের ইগনোর করা উচিত না। পার্সোনালি আমি এটা বিশ্বাস করি যে আমি যদি নিজেকে কিছুটা সময় না দিই, নিজে কিছুটা এন্টারটেইন না হই, তাহলে এই বোরিং লাইফে আসলে সব কিছুই বোর হয়ে যাবে। আর সত্যি বলতে কি আমাদের ব্রেইনেরও হচ্ছে একটা সময় গিয়ে কিছুটা রেস্ট দরকার। তো আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট নিজের পার্সোনাল স্পেসটাকে কিছুটা সময় দেয়া, সেটা হতে পারে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট, হতে পারে বই পড়া, হতে পারে সেটা নিজের পছন্দনীয় কিছু একটা, বাট নিজেকে কিছুটা সময় দেয়া। আলটিমেটলি এটা যদি না থাকে তাহলে লাইফ খুব বোর হয়ে যাবে এবং পড়াশোনা এটা মাথায় ঢুকবে না। এখন হচ্ছে পরীক্ষার হলে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে আমরা পড়তে বসি, আর পরীক্ষার দিন সকাল পর্যন্ত আমাদের অনেকগুলো স্লাইড এমন থাকে, অনেকগুলো চ্যাপ্টার থাকে যেগুলো আমরা টাচও করতে পারি না, রিভিশন দেওয়া তো অনেক দূরের কথা। তো এক্ষেত্রে আমি বলবো যে অন্তত পক্ষে যেই টপিকগুলো আমার টিচাররা অন্তত খুব এমফাসাইজ করেছেন বা যেই কন্টেন্টগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট মনে হয় যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটাকে অ্যাটলিস্ট পরীক্ষার আগের রাতে কিছুটা প্র্যাকটিস করে পরীক্ষার দিন সকালে পরীক্ষার হলে ঢোকার আগে অন্তত একটু রিভাইজ করে নেওয়া উচিত। এক্ষেত্রে একটা ভালো আউটপুট অবশ্যই আসে। আর হচ্ছে একটা শর্ট যদি নোট থাকে ওভারঅল, তাহলে শর্ট নোট করার যদিও আলাদা করে সময় পাওয়া যায় না, কিন্তু যে নিজের যে নোটটার কথা বললাম সেই নোটটা যদি থাকে তাহলে পরীক্ষার আগে জাস্ট একটু চোখ বুলিয়ে নিলেই অনেকটাই হেল্প হয়। অ্যাটলিস্ট পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে আমার মনে হয় না আল্লাহ এই টপিক তো পড়ছিলাম কিন্তু আমার এখন মনে নাই, কি করব, এই প্রবলেমটা হয় না আর কি। আর হচ্ছে পরীক্ষার হলে আমাদের খাতায় প্রেজেন্ট করাটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। খাতা যদি আমার হাতের লেখা খারাপ হতেই পারে, কিন্তু টিচাররা এক্সপেক্ট করেন যে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এসে আমরা খাতাটাকে অন্তত একটু অর্গানাইজড ওয়েতে যাতে প্রেজেন্ট করতে পারি, একটু নিট থাক, একটু ক্লিন থাক, এবং আমাদের যে প্রশ্নটা করা হয়েছে টু দি পয়েন্টে আমি আনসার করতে পারছি কিনা এটা এখানে যথেষ্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমি প্রেফার করি পরীক্ষার আগের রাতে একটু ঘুমানোর। তবে আমি জানি এখানে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কারণ পরীক্ষার আগের রাতে সবাই তখন সিলেবাস শেষ করা নিয়ে ব্যস্ত, ঘুম অনেকে স্কিপ করেন। তবে আমি বলবো যে ঘুমটা খুবই দরকার। অ্যাটলিস্ট পাওয়ার ন্যাপ একটা পলিসি আছে যেটা মঞ্জুর স্যার এর আগে আমাদের ক্লাসে শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যখন অনেক বেশি স্ট্রেস মনে হয় নিজের যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রেই, সেটা হতে পারে ওয়ার্ক লাইফে, হতে পারে একাডেমিক লাইফে, তখন হচ্ছে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নেওয়া উচিত। তো এক্ষেত্রে যেটা হয়, এই প্র্যাকটিসটা করতে পারলে, এটা যদি আমি অভ্যাস করে ফেলতে পারি, তখন এই 5-10 মিনিটের একটা রেস্ট আমার ব্রেনকে অনেকটা হিল করে এবং অনেকটাই আমার মাইন্ডকেও রিফ্রেশ করে। তো এই জিনিসটা একটু ট্রাই করে দেখতে পারো সবাই। আর এখন আমার এক্সপিরিয়েন্স নিয়ে আসি। একাডেমিকে আসলে আমার এক্সপেক্টেড লেভেল অনুযায়ী আমার রেজাল্ট আসেনি সত্যি বলতে, কারণ আমি প্রথম 4 সেমিস্টার পর্যন্ত আমার সময় লেগে গেছে এটা বুঝতে যে আমি কিভাবে ভালো করতে পারি। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম এগুলো আমার রিয়েলাইজ করতে এই 4টা সেমিস্টার আমার পার হয়ে গেছে। তারপরে গিয়ে আমি কিছুটা রিয়েলাইজ করতে পেরেছি এবং অবশ্যই 1/0 22 সালে আসার পর থেকে আমাদের অনেকেই হেল্প হয়েছে, বাট তার আগে পর্যন্ত আমাদের অনেক স্ট্রাগল করতে হতো। আমাদের সিলেবাস জানতাম না, আমরা ক্রেডিট সম্পর্কে জানতাম না, কোর্স ক্রেডিটগুলো জানতাম না, এগুলোতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। তবে হ্যাঁ,
1/0 আসার পর থেকে আমাদের এই যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এগুলো আমাদেরকে অন্তত এটা শেখায় যে আমাদের এই টপিকের উপরে আমার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটার সলিউশন কেমন হতে পারে, অ্যাটলিস্ট এই ধারণাটুকু হয় যেটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে অবশ্যই হেল্প করে। আর আমি আমার যেই অভ্যাসটা চেঞ্জ করেছি যদি সেটা বলি, আমি হচ্ছে আগে একদমই প্রিভিয়াস কোয়েশ্চেন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে এটা সলভ করা উচিত। আমার কাছে মনে হতো যে স্লাইড আছে, আমার হাতে শিট আছে বা আমার লেকচার নোট আছে, আমি এটা পড়লেই এনাফ, বাট ইটস নট এনাফ। প্রিভিয়াস কোয়েশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট আমি বলবো। আর সবাইকেই তো মানে এটাই বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো যে সবাইকে অবশ্যই নিজের নোটটা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত, প্লাস এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোকে সলভ করা উচিত। আলটিমেটলি আমাদের ভালো একটা সিজিপিএ ওঠানোর জন্য অবশ্যই ডিসিপ্লিন লাইফ কিছুটা প্রয়োজনীয়তা থাকে এখানে, এবং আমাদের হচ্ছে পাংচুয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অ্যাটলিস্ট ক্লাসে অ্যাটেন্ড করাটাকে আমি অনেক বেশি ফোকাস করি। এখানে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কারণ অনেকেই ক্লাস কম করে অনেক ভালো সিজিপিএ উঠিয়েছেন, হতে পারে, বাট আমার কাছে এটা ইম্পসিবল মনে হয়। তো আর হচ্ছে ঠিক একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি থাকে তাহলে অবশ্যই সিজিপিএটাকে আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড করা সম্ভব। আর ওই যে একটু স্ট্র্যাটেজি, নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারলে একবার যদি সেটাকে ক্র্যাক করে ফেলা যায় তাহলে আই গেস আর পিছু ফিরে তাকাতে হয় না। সো থ্যাঙ্কস টু অল। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন পরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।